গুড ইভিনিং ভিউয়ার্স, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আজ আমরা একটা নতুন ফরম্যাটে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টি মূলত যে সকল বন্ধুরা আমার কম্পিটিটিভ এক্সাম, বিশেষত WBCS, CGL, MTS ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য মূলত যে ধরনের প্রশ্নগুলো আসে সেই জায়গাগুলোকে ধরে ধরে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা হয়েছে, ধরে ধরে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্য রাখা হয়েছে যাতে ইতিহাসের যে কনসেপ্ট, মূল বিষয় যার ভিত্তিতে ইতিহাসটাকে মনে রাখা সম্ভব, সেই জায়গাগুলোকে অল্প বিস্তর বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। তো আজকে শুরু করছি। আজকের বিষয় ভারতে মুসলিম রাজনীতি আলিগড় থেকে লাহোর, অর্থাৎ 1875 থেকে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ আলিগড় আন্দোলন থেকে শুরু করে মুসলিম লীগের অধিবেশন পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে মুসলিম রাজনীতির যে বিবর্তন, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো মূলত পরীক্ষাতে আসার মতো, সেই জায়গাগুলোতেই আমরা আলোচনা করব। প্রথমেই যেটা বলবো, ভারতবর্ষের ইতিহাসে 19 শতকে যে নবজাগরণ ঘটেছিল, সেই নবজাগরণ মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। মুসলিম সম্প্রদায় দেখা যাবে যে পাশ্চাত্য শিক্ষা তথা ইংরেজি শিক্ষা থেকে মুখ ফিরিয়ে থাকার ফলে শিক্ষা সংস্কৃতির দিক থেকে অনেকখানি পিছিয়ে পড়েছিল, বিশেষত হিন্দুদের তুলনায়। কারণ তারা যেটা বিশ্বাস করতো যে ভারতবর্ষে ইসলামিক শাসকদের সরিয়ে দিয়ে ব্রিটিশরা শাসন ক্ষমতা দখল করেছে, তাই ব্রিটিশের শিক্ষা সংস্কৃতি থেকে মুসলিমরা মুখ ফিরিয়েছিল। পরিণতিতে তারা দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে, সরকারি চাকরি বাকরি ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়েছিল। মুসলিমদের এই পিছিয়ে পড়া অবস্থা থেকে যে ব্যক্তি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ 98 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তিনি যে বিষয়টি মুখ্যত করেছিলেন যে মুসলিম সমাজে একটা বৌদ্ধিক জাগরণ তৈরি করেছিলেন, যেটাকে আমরা বলি আলিগড় আন্দোলন। এই আলিগড় আন্দোলনের সংগঠিত করতে গিয়ে স্যার সৈয়দ আহমদ খানকে যে কাজগুলো মূলত করতে হয়েছিল, এক নাম্বার, যে ব্রিটিশ সরকারকে অর্থাৎ ব্রিটিশ আমলাদের তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ভারতবর্ষে মুসলিমরা ব্রিটিশ বিরোধী নয়, এবং তিনি ভারতবর্ষের মুসলিম জনসাধারণকে এটা বুঝিয়েছিলেন এবং বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ইংরেজি শিক্ষা তাদের উন্নতির পাথেয়। সুতরাং ইংরেজি শিক্ষা, ইংরেজদের থেকে মুখ ফিরিয়ে থাকলে তারা আরও বেশি পিছিয়ে পড়বে। তাদের উচিত ইংরেজদের সহচার্যে গিয়ে ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে সমাজ সংস্কৃতিতে অগ্রসর হওয়া। এই যে আলিগড় আন্দোলন তিনি সংগঠিত করেছিলেন, এই আলিগড় আন্দোলন সংগঠিত করতে গিয়ে তাকে বেশ কিছু প্রতিষ্ঠান, বেশ কিছু পুস্তক, বেশ কিছু সোসাইটির অবতারণা করতে হয়েছিল। এগুলো মূলত একটি একটি করে প্রশ্ন কিন্তু আসতেই পারে। এক্ষেত্রে সবার প্রথমেই আমাদের যেটা উল্লেখ করতে হবে যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর স্যার সৈয়দ আহমদ মুসলিমরা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী নয়, এই বিষয়টি বোঝানোর জন্য ব্রিটিশ সরকারকে একটি গুরুত্বপূর্ণ বই তিনি রচনা করেছিলেন 1860 খ্রিস্টাব্দে। বইটির নাম হচ্ছে দি লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া 1860। এই বইতে তিনি ব্রিটিশকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে খুব সামান্য সংখ্যক মুসলমান ভুলবশত 1857 খ্রিস্টাব্দের যে গ্রেট রিভোল্ট হয়েছিল 1857-এ, সেই রিভোল্টে অংশগ্রহণ করেছিল। বেশিরভাগ মুসলমানই ছিল ব্রিটিশের পক্ষে। এই বিষয়টি তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। এরপর তিনি 1865-এ প্রতিষ্ঠা করেন সায়েন্টিফিক সোসাইটি। সায়েন্টিফিক সোসাইটির মূল উদ্দেশ্য ছিল ইংরেজি ভাষায় যে সকল বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থগুলি ছিল সেগুলো মুসলমানদের বোঝার সুবিধার্থে উর্দু ভাষায় অনুবাদ করা, যাতে করে ভারতীয় মুসলমানরা সেটা পড়তে পারে। 1870-তে তিনি লন্ডন থেকে ফিরে এসে একটি উর্দু পত্রিকা প্রকাশ করেন, তার নাম হচ্ছে তাহজিব আল আখলাক। তাহজিব আল আখলাক এই পত্রিকায় তিনি মুসলিম সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের কুসংস্কারগুলো ছিল
সেই কুসংস্কারগুলো দূরীকরণের জন্য মুসলিম সমাজকে আহ্বান জানান এবং মুসলিম সমাজকে বোঝানোর চেষ্টা করেন ইংরেজি শিক্ষাই তাদের বেঁচে থাকার তথা সমাজ সংস্কৃতিতে অগ্রসর হওয়ার মূল চাবিকাঠি। সুতরাং ইংরেজি শিক্ষা গ্রহণের জন্য এবং বিভিন্ন যে কুসংস্কারগুলো ছিল, যেমন পর্দা প্রথা, বহু বিবাহ, তালাক প্রথা ইত্যাদি তিনি বর্জন করার জন্য আহ্বান জানান। এছাড়াও 1870-তে তিনি কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যামং দি মহামেডানস অফ ইন্ডিয়া একটি সংগঠন তৈরি করেন, যে সংগঠনের উদ্দেশ্য ছিল ভারতীয় মুসলমানদের মধ্যে শিক্ষার, বিশেষত পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো, মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার আওতার মধ্যে আনা। এরপরে আসে যে গুরুত্বপূর্ণ সংগঠনটি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। 1875-এ তিনি এটি প্রতিষ্ঠা করেন। উল্লেখ করার যে এটি 1920-তে একটি বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছিল। এছাড়াও মুসলিম শিক্ষা সম্মেলন 1886-এ স্যার সৈয়দ আহমদ প্রতিষ্ঠা করেন মুসলিম মধ্যে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে। এই বিষয়গুলো কিন্তু আমাদের বেশ স্পষ্ট করে মনে রাখতে হবে। যেটা যে এই যে আলিগড় আন্দোলন, বিভিন্ন সংগঠন, আলিগড় কলেজ ইত্যাদির মধ্য দিয়ে একটা বৌদ্ধিক জাগরণ মুসলমান সমাজের মধ্যে এলো, এর মূল ভিত্তি কিন্তু ছিল বেশ জটিল জিনিস। 1 নম্বর হচ্ছে হিন্দু বিদ্বেষ, 2 নম্বর বাঙালি বিদ্বেষ, 3 নম্বর কংগ্রেস বিদ্বেষ এবং সর্বোপরি ইংরেজ তোষণ ছিল আলিগড় আন্দোলনের মূল ভিত্তি অর্থাৎ বেস। ঠিক আছে, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে চিরাগ আলী, আলতাফ হোসেন আলী, শিবলি নোমানি, নাজির আহমেদ, কবি হালি খুদাবক্স প্রমুখ উল্লেখ। এই যে আলিগড় আন্দোলনের যে তাত্ত্বিক ভিত্তি, হিন্দু বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, কংগ্রেস বিদ্বেষ, এই তৈরি করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারা হচ্ছে আলিগড় কলেজের 3 জন পরপর অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। ঘোরতর সাম্রাজ্যবাদী বলা চলে, যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে তারা খুব সুন্দরভাবে ম্যাটেরিয়ালাইজ করেছিলেন। তাদের মধ্যে থিওডর বেক, মরিসন এবং আর্চিবাল্ড ছিলেন প্রধান। ঠিক আছে, এছাড়া থিওডর বেকের উদ্যোগে একটি জাতীয়তাবাদী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠিত হয়েছিল 1888। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল যে বোঝানো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ নট দ্য অনলি অর্গানাইজেশন অফ দ্য হিন্দু পিপল অ্যান্ড আদার্স ইন ইন্ডিয়া। এই বিষয়টা তারা বোঝানোর চেষ্টা করেছিল এই সংগঠনটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ঠিক আছে, নেক্সট যেটা আসছে যে আলিগড় আন্দোলনের মৌলিক 4টি নীতি ছিল। এই 4টি নীতির মধ্যে প্রথম নীতিটি ছিল ভারতবর্ষে হিন্দু মুসলিম দুটো পৃথক জাতি শুধু নয়, তারা পরস্পর যুদ্ধরত জাতি। এই বিষয়টা তারা প্রচার করেছিল এবং আরো প্রচার করেছিল যে স্বায়ত্ত শাসন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা মুসলিমদের স্বার্থের পক্ষে অনুকূল নয়। অর্থাৎ তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই বিভিন্ন সরকারি চাকরিতে যোগদানের জন্য ব্রিটিশ সরকারের কাছে বারবার দরবার করছিল এবং ব্রিটিশ সরকার এই বিষয়টিকে বেশ প্রশ্রয় দিচ্ছিল, কারণ যে হিন্দুরা ইংরেজি শিক্ষায় পাশ্চাত্য দর্শনের প্রতি অ্যাকোয়েন্টেড অর্থাৎ পরিচিত হয়ে যে জাতীয়তাবাদী কার্যকলাপের দিকে ঝুঁকে পড়েছিল, হিন্দুদের জাতীয়তাবাদী কার্যকলাপকে প্রতিরোধ করার জন্য ব্রিটিশরা খুব সুচারুভাবে মুসলিম জনগোষ্ঠী ব্যবহারের জন্য মুসলিমদের এই সকল কার্যকলাপকে কিন্তু প্রশ্রয় দিচ্ছিল, বলা যেতে পারে পরোক্ষভাবে প্ররোচিত করেছিল। তৃতীয় যে মৌলিক নীতি আলিগড় আন্দোলনের ছিল সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের হাতে মুসলিমদের স্বার্থ সুরক্ষিত এবং মুসলিমরা ততটুকুই রাজনীতিতে অংশগ্রহণ করবে যতটুকু হিন্দুদের প্রভাব রাজনীতি থেকে খর্ব করার জন্য প্রয়োজন। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট যেটা গুরুত্বপূর্ণ যে 1 অক্টোবর 1906 সিমলাতে লর্ড মিন্টোর কাছে আগা খান নেতৃত্বে 35 জন মুসলিম নেতার একটি দল একটি ডেপুটেশন দিয়েছিল, যেটাকে সিমলা ডেপুটেশন। ঠিক আছে, এই সিমলা ডেপুটেশনে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য বেশ কিছু দাবি দাওয়া পেশ করেছিল। বলা হয়ে থাকে
যে এই সিমলা ডেপুটেশন থেকেই যে মুসলিম লীগ, এই লীগের ধারণাটি জন্ম হয়েছিল এবং পরোক্ষভাবে সেটা ব্রিটিশরাই মুসলিমদের মাথাতে দিয়েছিল, এমনটাই ঐতিহাসিকদের অনুমান। উল্লেখ করার মনে রাখতে হবে যে এই যে ডেপুটেশনের কপিটি লিখেছিলেন আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চিবোল্ট, ঠিক আছে, ছিলেন আর্চিবোল্ট, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে সিমলা ডেপুটেশনের পরেই, সিমলা ডেপুটেশন থেকে ফিরেই মুসলিম নেতৃত্ব একটা সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানের বিষয়ে উদ্যোগী হয় এবং 1906 খ্রিস্টাব্দে 1906-এ সর্বভারতীয় মুসলিম লীগ, অল ইন্ডিয়ান মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। ঢাকাতে প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব সলিমুল্লাহ। কে করেন? সলিমুল্লাহ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খা এবং সম্পাদক হিসেবে নিয়োজিত হয়েছিলেন মহিসিন উল মুলক এবং ভিকার উল মুলক নামে দুজন ব্যক্তি। মুখপত্র হিসেবে সর্বভারতীয় মুসলিম লীগের যেটা ছিল স্টার অফ ইন্ডিয়া নামক পত্রিকাটি। তো প্রশ্ন আসতে পারে যে সর্বভারতীয় মুসলিম লীগের মুখপত্র কোনটি ছিল? যেখানে অপশন থাকবে স্টার অফ ইন্ডিয়া, আমাদের সেটাকে টিক মারতে হবে, ঠিক আছে। এই যে সর্বভারতীয় মুসলিম লীগ এর বেশ কিছু লক্ষ্য সুনির্দিষ্ট হয়েছিল। লক্ষ্যগুলো কি কি ছিল? 1 নাম্বার, ব্রিটিশের প্রতি মুসলিমদের সমর্থন সুনিশ্চিত করা। 2 নাম্বার, মুসলিম সমাজের স্বার্থ সর্বোচ্চভাবে রক্ষা করা এবং কংগ্রেসের প্রভাব খর্ব করা ছিল 3 নাম্বার উদ্দেশ্য। মুসলিমদের জন্য আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা মুসলিম লীগের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসেবে বর্ণিত তথা ঘোষিত হয়েছিল, ঠিক আছে। এই যে মুসলিম লীগের দাবি দেওয়া, এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাবে ব্রিটিশ সরকার যেহেতু মুসলিম লীগকে বিভিন্ন ব্যাপারে তোষণ এবং প্ররোচনা দিচ্ছিল, দেখা যাবে তার প্রতিফলন দেখা যায় 1909 খ্রিস্টাব্দে 1909-এ মরলেমিন্টো সংস্কার আইন। এই মরলেমিন্টো রিফর্ম অ্যাক্ট মুসলিমদের জন্য পৃথক নির্বাচনকে স্বীকৃতি দেয়, পৃথক নির্বাচন। কিন্তু দেখা যাবে এর পরেই মুসলিম লীগের রাজনীতিতে সামান্য পরিবর্তন সূচিত হয়। কি কারণে? যে দেখা যাবে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হলে মুসলিম সমাজকে লর্ড কার্জন পূর্ববঙ্গ তথা ঢাকায় গিয়ে প্রকাশ্য জনসভায় যে সকল প্রতিশ্রুতি তথা সুযোগ সুবিধার লোভ দেখিয়েছিল, সেগুলো যে আশা মুসলিম যুব সমাজের মধ্যে জাগিয়েছিল, সেই আশা নিরাশায় নিমজ্জিত হয়। কারণ 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়েছিল এবং এই পর্বে বেশ কিছু প্রগতিশীল যুবক যেমন শিবলি নোমানি, মৌলানা আজাদ, আকরম খা প্রমুখ প্রগতিশীল কিছু যুবক দল মুসলিম লীগের নেতৃত্বে উঠে এল এবং দেখা যাবে যে প্রথম বিশ্বযুদ্ধে মুসলিমদের যে ধর্মগুরু খলিফা, যে তুরস্কের শাসক, সেই খলিফা দেখা যাবে জার্মান পক্ষে যুদ্ধে যোগ দিয়েছিল, অর্থাৎ ব্রিটিশের বিপক্ষে যোগ দিয়েছিল। স্বাভাবিকভাবে মুসলিমরা কিন্তু কিছুটা হলেও ব্রিটিশের প্রতি ক্ষুব্ধ ছিল, ঠিক আছে। যার পরিণতিতে আমরা দেখতে পাবো 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ চুক্তি, ঠিক আছে। এই লখনৌ চুক্তি অনুসারে কংগ্রেস মুসলিম লীগের পৃথক নির্বাচনের যে দাবিকে স্বীকৃতি জানিয়েছিল এবং মুসলিম লীগ অপরদিকে জাতীয় কংগ্রেসের স্বরাজের আদর্শকে মেনে নিয়ে যৌথভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেওয়া সম্মত হলে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ চুক্তি। এরপরে দেখা যাবে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো 1918 খ্রিস্টাব্দে। বিশ্বযুদ্ধ শেষে প্যারিস শান্তি সম্মেলনে দেখা যাবে পরাজিতের দলে থাকা তুরস্কের সুলতান যেহেতু পরাজিত হয়েছিলেন,
স্বাভাবিকভাবেই মিত্রপক্ষ তার সাথে সেভরের সন্ধি স্বাক্ষর করেছিল। সেভর, ঠিক আছে, সেভরের সন্ধি অনুসারে তুরস্ককে ব্যবচ্ছেদ করা হয়েছিল এবং খলিফার ক্ষমতা অনেকখানি হ্রাস করা হয়েছিল, যার ফলে সমগ্র বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, ভারতবর্ষেও মুসলিমরা কিন্তু দেখা যাবে খলিফার মর্যাদা পুনরুদ্ধারের জন্য একটা আন্দোলনের ডাক দিয়েছিল, যাকে আমরা বলছি খিলাফত আন্দোলন। এই খিলাফত আন্দোলনের মধ্যে মহাত্মা গান্ধী হিন্দু মুসলিম যৌথ আন্দোলনের একটা সুবর্ণ সুযোগ লক্ষ্য করেছিলেন এবং এই খিলাফত সমস্যাকে গান্ধীজি কিন্তু সমর্থন জানিয়েছিলেন এবং কংগ্রেস এবং হিন্দু সমাজকে এ বিষয়ে মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। দেখা যাবে 1919 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর খিলাফত দিবস পালন করেছিল মুসলিম লীগ। কি খিলাফত দিবস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও 1919 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর সর্বভারতীয় খিলাফত অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন গান্ধীজি। অর্থাৎ মুসলিমদের দাবিকে সমর্থন করে মুসলিমদের খিলাফত অধিবেশনকে সভাপতিত্ব করেন গান্ধীজি। কিন্তু দেখা যাবে এই যে খিলাফত এবং অসহযোগ আন্দোলনকে যৌথভাবে যে পরিচালনা করেছিলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল 5ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরার ঘটনা। চৌরি চৌরা গ্রামে থানায় উত্তেজিত আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশ পুড়ে মারা যায়। এই যে অহিংস আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। একইভাবে অক্টোবর মাসে তুরস্কে কামাল পাশার নেতৃত্বে তরুণ তুর্কি দল মনে রাখতে হবে, এই তরুণ তুর্কি দল খলিফাতন্ত্রের অবসান ঘটিয়ে তুরস্কে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করলে দেখা যাবে যে খিলাফত আন্দোলন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। এই সময় দেখা যাবে এই মুসলিম লীগের নেতারা, যারা অসহযোগ আন্দোলনে গান্ধীজির সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, একে একে সবাই কিন্তু কংগ্রেসের সহচর্য ত্যাগ করে। এমনকি 1922 খ্রিস্টাব্দের পর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক দাঙ্গাও দেখা দেয়, অর্থাৎ হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক পরিস্থিতির অবনমন ঘটে। এই সময় যেটা গুরুত্বপূর্ণ হয়েছিল যে শুদ্ধি এবং সংগঠন যে ব্যবস্থা চলছিল আর্য সমাজের নেতৃত্বে, কার আর্য সমাজ, এই শুদ্ধি এবং সংগঠনের বিপরীতে মুসলিম সমাজ তানজিম এবং তবলিগ এই দুটো প্রচলন করলে দেখা যাবে সাম্প্রদায়িক বিভেদ কিন্তু বৃদ্ধি, যার পরিণতি কিন্তু দেখা গিয়েছিল বেশ কয়েকটি সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে। ঠিক আছে, এই সময় হিন্দু মুসলিম বিরোধ মেটানোর জন্য ডক্টর আনসারি এবং লালা লাজপত রায় ইন্ডিয়ান ন্যাশনাল প্যাক্টের খসড়া প্রস্তুত করেছিলেন মুসলিমদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা স্বীকার করে নিয়ে। একইভাবে বঙ্গদেশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্টের খসড়া তৈরি করেছিলেন, কিন্তু দেখা যাবে কংগ্রেসের কোকোনাথ অধিবেশনে খসড়াই বাতিল হয়েছিল। কিন্তু বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন যেটা সিরাজে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 1924 খ্রিস্টাব্দে বেঙ্গল প্যাক্ট কিন্তু পাশ করেছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস। এর ফলে দেখা যাবে যে স্বরাজ দলে মৌলানা আজাদ এবং আব্দুল করিম যোগদান করলে স্বরাজ দল কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভালো ফল করেছিল পরবর্তী নির্বাচনে। ঠিক আছে, এই সময় কংগ্রেস যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেনি, অসহযোগ নীতি গ্রহণ করেছিল, কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। সেই বছরই বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কৃষ্ণনগরে, সেখানে বাংলা চুক্তি বেঙ্গল প্যাক্ট কিন্তু বাতিল হয়েছিল। প্রশ্ন
বেঙ্গল প্যাক্ট কবে বাতিল হয়? বেঙ্গল প্যাক্ট বাতিল হওয়ার পর যেটা হয়েছিল, এদিকে মুসলিম লীগের সাথে জিন্নার সম্পর্ক কিন্তু অবনমন ঘটছিল। কি জিন্না 21 খ্রিস্টাব্দে কংগ্রেসের সঙ্গে সব রকমের সংসর্গ ত্যাগ করে লীগে যোগদান করে। 1924 খ্রিস্টাব্দে তিনি লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন। প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ আলী জিন্না কবে প্রথম লীগের সভাপতি নির্বাচিত হন? মনে রাখতে হবে এটা ছিল লাহোর অধিবেশন, ঠিক আছে। অতঃপর লীগের আন্দোলন তথা রাজনীতির মূল বিষয় হয়ে ওঠে সাম্প্রদায়িকতা। কিন্তু 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশনকে কেন্দ্র করে লীগ দুটো ভাগে ভাগ হয়েছিল এবং মনে রাখতে হবে জিন্না সমর্থিত গোষ্ঠী সাইমন কমিশন বয়কট করেছে। কিন্তু দেখা যাবে যে মতিলাল নেহরুর নেতৃত্বে যে নেহরু রিপোর্ট তৈরি হয়েছিল, যেটাকে সংবিধানের খসড়া বলা হয়, এই খসড়া কেন তৈরি হয়েছিল সেটাও একটু জেনে রাখা দরকার। যে সাইমন কমিশনে কোনো ভারতীয়কে গ্রহণ করা না হলে ভারতবাসী এর বিরোধিতা করলে ব্যঙ্গ করে ভারতীয়দের বলেছিলেন ভারতীয়দের কোনো সংবিধান রচনার যোগ্যতা নেই। এই যে ভারতীয়দের কটাক্ষ, এই কটাক্ষকে চ্যালেঞ্জ জানাতে একটা সর্বদলীয় কমিটি গঠন করে মতিলাল নেহরুর নেতৃত্বে দেখা যাবে নেহেরু রিপোর্ট তৈরি হয়েছিল। নেহেরু রিপোর্টের মূল দাবি ছিল কেন্দ্রে এবং প্রদেশে দায়িত্বশীল সরকার এবং ডমিনিয়ন স্ট্যাটাস, যা জিন্নার কিন্তু পছন্দ। দেখা যাবে সাইমন কমিশনকে কেন্দ্র করে যে দ্বিধাবিভক্ত লীগ এই ডমিনিয়ন স্ট্যাটাস এবং দায়িত্বশীল সরকার, যেটা কি বলে রিপোর্টে, নেহেরু রিপোর্টে দাবি করা হয়েছিল, এই দুটোর বিরোধিতা করলে জিন্নার সাথে আবার বিভক্ত কিন্তু দেখা যাবে ঐক্য তৈরি হয়। এরপর 1928 খ্রিস্টাব্দে সর্বদলীয় যে কলকাতাতে অধিবেশন বসেছিল, সেই সর্বদলীয় অধিবেশনে জিন্না নেহেরু রিপোর্টের যে বিপরীতে বেশ কিছু দাবি, যেমন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, প্রদেশগুলির স্বায়ত্ত শাসন ইত্যাদি, মুসলিমদের সেখানে স্বার্থ রক্ষা ইত্যাদি দাবি জানালে কিন্তু হিন্দু মহাসভার নেতা, কংগ্রেসি নেতা MR জায়েকারের বিরোধিতায় জিন্নার দাবি প্রত্যাখ্যাত হলে জিন্না চিরতরে কংগ্রেস ত্যাগ করেন এবং অতঃপর কংগ্রেস বিরোধিতাই হয় তার মূলধন, আন্দোলনের মূলধন। এরপর 1929 খ্রিস্টাব্দে 28 মার্চ জিন্না 14 দফা দাবি উত্থাপন করেন দিল্লি সম্মেলনে। প্রশ্ন আসতে পারে জিন্নার 14 দফা দাবি কবে কোন সম্মেলনে উত্থাপিত হয়েছিল বা দাবি করা হয়েছিল? দিল্লি সম্মেলন 1929 খ্রিস্টাব্দের 28 মার্চ। মনে রাখতে হবে এই দাবিগুলি ছিল টোটালি নেহেরু রিপোর্টের বিরুদ্ধে, ঠিক আছে। সেখানে কেন্দ্র এবং প্রাদেশে 1/3 আসনে মুসলিমদের সংরক্ষণ, কেন্দ্রে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, প্রদেশগুলিতে ব্যাপক পরিমাণে স্বায়ত্ত শাসন ইত্যাদি বিভিন্ন দাবি এবং মুসলিমদের সংখ্যার চাইতে বেশি সংরক্ষণ ইত্যাদি বিভিন্ন দাবি কিন্তু জানানো হয়েছে। কিন্তু দেখা যাবে মুসলিম লীগের এই সাম্প্রদায়িক রীতিনীতিতে কার্যকলাপে বীতশ্রদ্ধ হয়ে বেশ কিছু জাতীয়তাবাদী মুসলিম 1929 খ্রিস্টাব্দে গড়ে তুলেছিল নিখিল ভারত মুসলিম জাতীয়তাবাদী দল, ঠিক আছে। নিখিল ভারত মুসলিম জাতীয়তাবাদী দল, ডক্টর আনসারি, মৌলানা আজাদ প্রমুখ ছিলেন এই দলের মূল কাণ্ডারি বা হোতা। এখানে মনে রাখতে হবে 1928 খ্রিস্টাব্দে ডক্টর আনসারি কিন্তু জাতীয়তাবাদী মুসলিম দল প্রতিষ্ঠা করেছিলেন ইতিমধ্যে। যাই হোক, এই জাতীয়তাবাদী মুসলিম দল, নিখিল ভারত মুসলিম জাতীয়তাবাদী দল, খুদা-ই খিদমতগার ইত্যাদি দলগুলির নেতৃত্বে বেশ একটা সংখ্যায় মুসলিমরা কিন্তু আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিল, ঠিক আছে। এই আইন অমান্য আন্দোলনের পর যেটা হয়েছিল যে 1930 খ্রিস্টাব্দে
1930 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোহাম্মদ ইকবাল পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, বেলুচিস্তান নিয়ে একটি পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি জানিয়েছিলেন। ঠিক আছে, এই প্রথম পৃথক মুসলিম রাষ্ট্রের কথা মুসলিম লীগের অধিবেশনে উঠল। তুললেন কে? মোহাম্মদ ইকবাল। মনে রাখতে হবে, এই মোহাম্মদ ইকবালই কিন্তু সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি লিখেছিলেন। তার মানে তিনি কিন্তু একটা সময় যে জাতীয়তাবাদী ছিলেন সেটা কিন্তু তার এই গান রচনার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে। ঠিক আছে, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। অর্থাৎ মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে একমাত্র মুসলিমরাই মুসলিমদের ভোটেই নির্বাচিত হবে, এমন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কিন্তু ঘোষণা করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড। কবে ঘোষণা করেছিলেন? 1932 খ্রিস্টাব্দে। ঠিক তার এক বছর পর 1933 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী নাও অর নেভার এই পত্রিকাতে পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, সিন্ধ এই 4টি প্রদেশের প্রথম অক্ষর PAKS এবং বেলুচিস্তান প্রদেশের শেষ 3টি অক্ষর তান নিয়ে পৃথক পাকিস্তান গঠনের দাবি জানান। এই প্রথম পাকিস্তান কথাটি কিন্তু কয়েন হলো, মানে পাকিস্তান কথাটি প্রথম রঙ্গমঞ্চে উত্থিত হলো। পাকিস্তান কথাটির অর্থ ছিল পবিত্র স্থান। কি? পবিত্র স্থান বা ভূমি, মনে রাখতে হবে। ঠিক আছে, তখনও কিন্তু পূর্ব দিকের অর্থাৎ বঙ্গপ্রদেশের দাবি কিন্তু মুসলিম লীগের দাবি দেওয়ার মধ্যে উঠে আসেনি। ঠিক আছে, নেক্সট দেখা যাবে যে 1934 খ্রিস্টাব্দে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। যে পরিবর্তনের মধ্যে আমরা দেখব যে জিন্না লীগের সভাপতি নির্বাচিত তো হয়েছিলেন, তিনি কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। এই সময় মোহাম্মদ আলী আনসারি, সফি আজমল খাঁ প্রমুখ লীগ নেতার মৃত্যু হলে এবং মৌলানা আজাদ কংগ্রেসের যোগদান করলে যেটা হয় যে মুসলিম লীগে জিন্না অপ্রতিহত হয়ে ওঠে। অর্থাৎ জিন্নাই একমাত্র তখন মুসলিম লীগের কমান্ডারে পরিণত হন, তার কমান্ডেই মুসলিম লীগ চলতে শুরু করে। ঠিক আছে, দেখা যাবে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয়। আমরা জানি এই সময় প্রদেশগুলিতে স্বায়ত্ত শাসন প্রদান করা হয়। এই ভারত শাসন আইন অনুসারে 1937 খ্রিস্টাব্দের নির্বাচন সংগঠিত হয়, কিন্তু লীগের এই নির্বাচনে একেবারেই ভরাডুবি ঘটে। লীগের ভরাডুবিতে দেখা যায় যে 11টি প্রদেশে নির্বাচন হলে 8টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়েছিল, বাকি 3টা প্রদেশেও কিন্তু লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পাঞ্জাবে সিকান্দার হায়াত খানের নেতৃত্বে ইউনিয়নিস্ট দলের সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করেছিল, আর বাংলায় ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজা পার্টির নেতৃত্বে কৃষক প্রজা পার্টির সাথে কোয়ালিশন সরকার গঠন করেছিল। ঠিক আছে, এই যে মুসলিম লীগের ভরাডুবিতে কিন্তু জিন্নার পলিসি কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ আছে? দেখা যাবে অতঃপর জিন্না মুসলিমদের ওপর অত্যাচারের বেশ কিছু অলীক কাহিনী প্রচার করে মুসলিমদের মধ্যে ভীতির সঞ্চার করেন, অর্থাৎ ভয়ের উদ্রেক করান এবং তাদেরকে হিন্দুদের প্রতি ভয় দেখিয়ে মুসলিম লীগের ছত্রতলে আনার চেষ্টা করেন। বলা বাহুল্য, দেখা যাবে যে জিন্না এবং মুসলিম লীগ এই চেষ্টায় কিন্তু অনেকখানি সফল হয়েছিল। ঠিক আছে, 1939 খ্রিস্টাব্দে যে ঘটনাটি ঘটেছিল সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা জানি 1939 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ ভারতবর্ষকে কিন্তু বিশ্বযুদ্ধে জড়িত একটি দেশ বলে ঘোষণা করে, অর্থাৎ বিশ্বযুদ্ধে ভারতকে জড়িয়ে দেয়। এর জন্য তারা কংগ্রেসের নেতাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা করেনি। ফলে ক্ষুব্ধ হয়ে এই কংগ্রেস নেতারা যুদ্ধ শেষে স্বাধীনতার প্রতিশ্রুতি দাবি করে, কিন্তু ব্রিটিশ সরকার সেই দাবি প্রতিশ্রুতি দিতে অস্বীকার করলে
15ই নভেম্বরের মধ্যে কংগ্রেসের যে 8টি মন্ত্রিসভা ছিল, 8টি প্রদেশে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, এই 8টি মন্ত্রিসভা 15ই নভেম্বরের মধ্যে পদত্যাগ করে। বলা বাহুল্য এতে কিন্তু মুসলিম লীগ খুশি হয়েছিল। দেখা যাবে এই আনন্দ উল্লাস করে 22শে ডিসেম্বর মুসলিম লীগ মুক্তি দিবস হিসেবে পালন করেছে। 1940 খ্রিস্টাব্দে যে গুরুত্বপূর্ণ ঘটনা ভারত ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ, 20শে মার্চ লীগের লাহোর অধিবেশনে উত্তর পশ্চিম সীমান্তের যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো এবং পূর্ব ভারতের মুসলিম অধ্যুষিত বঙ্গপ্রদেশকে নিয়ে পৃথক একটা রাষ্ট্রের দাবি উত্থাপন করেন, যেটাকে বলা হয়ে থাকে পাকিস্তান প্রস্তাব। আসলে এটা ছিল লাহোর প্রস্তাব। এই প্রস্তাবে পাকিস্তানের কিন্তু কোনো উল্লেখ ছিল না। ঠিক আছে, এই পাকিস্তান প্রস্তাব সম্পর্কে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। এই প্রস্তাবটি রচনা করেছিলেন সিকান্দার হায়াত খাঁ। ঠিক আছে, পাঞ্জাবের ইউনিয়নিস্ট দলের নেতা ছিল, পরে মুসলিম লীগের ছত্রতলে চলে আসে। ঠিক আছে, এই 1939-এর যে মন্ত্রিসভা, কোয়ালিশন মন্ত্রিসভা গঠন হয় লীগের সঙ্গে, এই মন্ত্রিসভাকে কাজে লাগিয়েই সিকান্দার হায়াত খাঁ ওপর মুসলিম লীগের একটা প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রস্তাবটি উত্থাপন করেছিলেন ফজলুল হক, বাংলার কৃষক প্রজা পার্টির নেতা, এবং সমর্থন করেছিলেন চৌধুরী খালিকুজ্জমান। উল্লেখ্য যে এই যে মুসলিম লীগের লাহোর অধিবেশন, যেখানে পৃথক রাষ্ট্রের দাবি করা হলো, যেটাকে পাকিস্তান প্রস্তাব বলা হচ্ছে, পাকিস্তান প্রস্তাব। ঠিক আছে, এই লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাবের পর পাকিস্তানের দাবি হয়ে ওঠে মুসলিম লীগের আন্দোলনের মূল দাবি তথা আন্দোলনের ভিত্তি, যার চরম পরিণতি ছিল 1947 খ্রিস্টাব্দে পার্টিশন অফ ইন্ডিয়া। পার্টিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই পার্টিশন অফ ইন্ডিয়া হয় ভারত এবং পাকিস্তান নামে দুটো পৃথক রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তান গঠিত হয় ধর্মের ভিত্তিতে ইসলামিক রাষ্ট্র হিসেবে, এবং ভারতবর্ষ একটা সেকুলার তথা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই থেকে যায়। ঠিক আছে, এইভাবে দীর্ঘ সময়ের একটা মুসলিম রাজনীতির চরম পরিণতি ঘটে ভারত বিভাগ তথা পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তিতে। ঠিক আছে, ভিডিও অনেক লম্বা হয়েছে, আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।